গুড ইভিনিং। শুরু করছি কথার কুস্তি আজকের, এবং কথার কুস্তিতে আজকে আমার বিষয় তিনটি। প্রথম ভাগে আমরা আলোচনা করব দুটি বিষয় নিয়ে, এবং শেষ ভাগে আলোচনা করব আরও একটি রাজ্যের ইস্যু নিয়ে। প্রথম ভাগে যে দুটি বিষয়, তার মধ্যে একটি হলো সুপ্রিম এখতিয়ারে প্রশ্ন, দ্বিতীয়টি হলো তবে এবার কি গ্রেফতার হবেন বিজেপি মন্ত্রী। মধ্যপ্রদেশের যে বিজেপি মন্ত্রী কুরেশিকে নিয়ে যে তিনি কুরুচিকর মন্তব্য করেছিলেন, তার পরিণতি কি হতে চলেছে, এইটা আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে। আমার সঙ্গে আজকে স্টুডিওতে আলোচনায় আমরা পেয়ে গেছি তৃণমূলের অরূপ চক্রবর্তীকে। দাদা, আপনাকে স্কাই নিউজে স্বাগত। আজকে এই দুটি বিষয় আমি বললাম যে সেই দুটি নিয়ে আলোচনা করব। প্রথমটি যে বিষয় সেটা হচ্ছে সুপ্রিম এখতিয়ারে প্রশ্ন। তো স্বাভাবিকভাবেই আমাদের রাজ্য তো বটেই, পশ্চিমবঙ্গ তো বটেই, তার সঙ্গে তামিলনাড়ু এবং কেরল, এই তিনটি রাজ্যতেই যে একটি সমস্যা দেখা দিয়েছে। রাজ্যপালের কাছে বিল অনুমোদনের জন্য যাচ্ছে, এবং সেই অনুমোদন কিন্তু রাজ্যপাল দীর্ঘদিন বিভিন্ন টালবাহানার মাধ্যমে ফেলে রেখে দিচ্ছেন। এবং এই সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে সম্প্রতি তামিলনাড়ুর সরকারের পক্ষ থেকে করা হয়েছে, এবং যার দরুন রাষ্ট্রপতি এবং রাজ্যপাল এই দুজনেরই ক্ষমতা বেঁধে দিয়েছেন। অ্যাকচুয়ালি বলা যায় যে 3 মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন। 3 মাসের মধ্যে এই অনুমোদনের জন্য যে বিলগুলো যাবে সেটাকে পাশ করে দিতে হবে। তো এই সংক্রান্তেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একেবারে তেড়ে ফুঁড়ে উঠেছেন। সাংবিধানিক শক্তি এবং কার্যনির্বাহী শক্তি, এই দুটো আমরা দেখলাম। এই ঘটনা একদম বেনজির। এই ঘটনা কিন্তু স্বাভাবিকভাবে দেখা যায় না যে তিনি সুপ্রিম কোর্টের এখতিয়ার নিয়েই এবারে প্রশ্ন তুলে দিলেন, এবং এখতিয়ার নিয়ে তিনি শুধু প্রশ্নই তুললেন না, 14টি প্রশ্নমালা রেডি করে সুপ্রিম কোর্টের কে জানালেন, সেই প্রশ্ন উত্তর চাইলেন। কি বলবেন? দেখুন, আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নতুন শপথ নিয়েছেন, এবং দেশের সংবিধান অনুযায়ী, প্রথা অনুযায়ী সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে শপথ বাক্য পাঠ করান খোদ দেশের রাষ্ট্রপতি। তো স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করিয়েছেন দ্রৌপদী মুর্মু। সেই শপথ বাক্য পাঠ করানোর পরে তার সাথে নবনিযুক্ত সুপ্রিম কোর্টের যে নতুন চিফ জাস্টিস, তার যে একান্ত বৈঠক হয়, সেই বৈঠকের পরে যে নির্যাস জানা যাচ্ছে যে তিনি একগুচ্ছ প্রশ্ন দফা, কেউ বলছেন 10 দফা, কেউ বলছেন 14 দফা প্রশ্ন জমা দিয়েছেন, এবং জানতে চেয়েছেন তার পিছনের কার্যকারণ কি। জানতে চেয়েছেন সেটা বোঝা খুব অসুবিধাজনক নয়, কারণ আমরা দেখেছিলাম কদিন আগেই সুপ্রিম কোর্টের যিনি পূর্বতন চিফ জাস্টিস ছিলেন, যিনি গত পরশুদিন তার রিটায়ারমেন্ট হয়েছে, তিনি সরাসরি তামিলনাড়ুর রাজ্যপালের কাছকে কার্যত ভর্ৎসনা করেছিলেন। কেন ভর্ৎসনা করেছিলেন? হ্যাঁ, সুপ্রিম কোর্ট তার কাজ নিয়ে যদি জনস্বার্থ বিষয়ক কাজ হয়, সংবিধানের 143 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি চাইলে সুপ্রিম কোর্টের সাথে জনস্বার্থ নিয়ে আলোচনা করতে পারেন, আইনে সেই প্রণিধান রয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট জনস্বার্থের কথা ভেবেই তামিলনাড়ুর রাজ্যপাল তাকে ভর্ৎসনা করে কার্যত নির্দেশ দিয়েছিল যে বিলগুলো অনাবশ্যক যেন ফেলে না রাখা হয়, রাষ্ট্রপতি যেন বিলগুলোতে সই করেন। আমাদের রাজ্যেও আমরা বারংবার বিধানসভা, শুধু তাই না, আমাদের রাজ্য বলে নয়, এটা দেখবেন যে ভারতবর্ষের বুকে আইন ব্যবস্থাটাকে আইন আমি একেবারে আদালতের আইন কানুনের কথা বলছি না, যে সরকার কেন্দ্র থেকে পরিচালিত হচ্ছে সেই সরকারের কিছু নিজস্ব নতুন নতুন আইন কানুন। একটা কবিতা ছিল না, শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, তো আমাদের দেশে মোদি ঠাকুরের আপন দেশে রাজ্যপালরা সর্বনেশে হয়ে গিয়েছে। কেন বলছি এই কথা? উঠেছে যে হচ্ছে কোনো একটি দলের হয়ে কাজ করছে, বা শুধু দলের হয়ে কাজ করছে না, কোনো রাজ্যে, বিশেষ করে পশ্চিমবাংলা, দেখুন পশ্চিমবাংলা রাজ্যপাল কার্যত বিজেপির অফিস বেয়ারারে কাজ করেছে। সে এর আগে জগদীপ ধনকর থাকার সময়ও তাই হয়েছে, সিবি আনন্দ বোসের সময়ও তাই হয়েছে। বিজেপির মুখপাত্রের কাজ রাজ্যপালরা করছেন। আমাদের সাথে তো সিপিএম এর লড়াই আছে, সিপিএম এর বিরোধী রাজনীতি আমরা করি, আমাদের রাজনীতির বিরোধিতা সিপিএম করে। কেরালায় সিপিএম এর সরকার, সেখানেও আরিফ খানই একই কাজ করেছে রাজ্যপাল হিসেবে, সিপিএম এর সরকারকে অনাবশ্যক বিব্রত করা। কারণ সিপিএম ও বিজেপির বিরোধিতা করে ক্ষমতায় আছে,
তৃণমূল কংগ্রেস বিজেপির নাকে ঝামা দিয়ে ক্ষমতায় আছে। এই একই কাজ তামিলনাড়ুতে করছিল স্ট্যালিনের সরকারের বিরুদ্ধে। দেশের মানে একটা রাজ্যের মানুষ বিধানসভায় ভোট দিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত করে, ক্যাবিনেট নির্দিষ্ট হয়। সেই বিধানসভায় কোনো বিল আসলো, সেই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জেরে বিলটা পাশ হলো, এবার আইন করতে গেলে রাজ্যপালের সই দরকার। রাজ্যপাল সেটা রাষ্ট্রপতির কাছে পাঠান, সুপারিশ করে রাষ্ট্রপতির সই হলে আইনে পরিণত হয়। এইবার বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে বিলটার কথা বলা হচ্ছে, এটা 2023 সালের নভেম্বর মাসের বিল। 2023 থেকে ফেলে রাখা বিল 2025 হতে চললো মাঝামাঝি। অর্থাৎ এই যে দীর্ঘসূত্রিতা, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আখেরে সেই রাজ্যগুলো। সুপ্রিম কোর্টে মামলা করে তামিলনাড়ু সরকার। সেই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট অত্যন্ত উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ রায় দিয়েছিল যে অনাবশ্যকভাবে বিলগুলো ফেলে রাখছেন কেন, হয় আপনি বিলগুলোকে সই করে দিন, আর নইলে কারণ দেখিয়ে ফেরত পাঠান। আপনি তো সুস্থ গণতন্ত্রে আপনার যদি মনে হতেই পারে যে এই বিলটা প্রয়োজনীয় নয়, তাহলে আপনি সেটার কারণ দেখিয়ে ডিসেন্ট নোট দিয়ে ফেরত পাঠান। আপনি ফেরতও পাঠাবেন না, আবার বিলটাকে অ্যালাউও করবেন না, অথচ রাজ্যের মানুষ সেই পরিষেবা থেকে বঞ্চিত। এবং আপনার মনে থাকবে যখন এখানে আরজি করে অভয়া কাণ্ড বা তিলোত্তমা কাণ্ড ঘটেছিল, আমাদের রাজ্য সরকার সাথে সাথে অপরাজিতা বিল বিধানসভায় পেশ করেছিল। সমস্ত বিধায়ক তাতে সহমত জানিয়েছিলেন, এমনকি বিরোধী দলের বিধায়কও তাতে সহমত জানিয়েছিলেন। অপরাজিতা বিল রাজ্যপালের মারফত রাষ্ট্রপতির কাছে গেছে, এখনো পর্যন্ত সেই বিল পড়ে রয়েছে। আজকে অপরাজিতা বিল পাশ হয়ে গেলে ধর্ষক ভয় পাবে যে তার এই ধরনের ঘৃণ্য অপরাধ করলে তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত পেতে হবে, এবং সেটা তাৎক্ষণিকভাবে জরুরি ভিত্তিতে তাকে ফাঁসির কাঠগড়ায় ঝুলে যেতে হবে। সেই বিল পর্যন্ত এখনো পর্যন্ত পেন্ডিং হয়ে রয়েছে। তাহলে দেশের মানুষ কেন সংসদে বা বিধানসভায় বিধায়ক বা সাংসদদের নির্বাচিত করে পাঠাবেন যদি তাদের একটা বিল তৈরি করার ক্ষমতাই না থাকে? বিধানসভা বা লোকসভাকে আইনসভা বলা হয়, কারণ সেখানে আইন তৈরি হয়। তো যদি সাংসদ বা বিধায়কদের আইন তৈরি করার ক্ষমতাটাকেই নষ্ট করে দেওয়া হয়, তাহলে সাংসদ আর বিধায়ক থাকার মানে আমরা এটাও দেখেছি যে বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো সেটা নিয়েও টালবাহানা হয়েছে। আর রাজ্যপাল সিভি আনন্দ বোস, শুধু তাই না, রাজ্যপালের রাজভবনে যেতে মহিলা বিধায়করা আতঙ্কিত হচ্ছে। সায়ন্তিকা ব্যানার্জি মহিলা নবনির্বাচিত বিধায়ক, তাকে ফোর্স করা হচ্ছে রাজভবনে যাওয়ার জন্য, যে রাজভবনে রাজ্যপালের বিরুদ্ধে ধর্ষণ মোলেস্টেশনের অভিযোগ উঠেছে। মানে ভাবতে খারাপ লাগে যে রাজ্যপাল পদের একটা গরিমা ছিল, সেই রাজ্যপালের বিরুদ্ধে দিল্লির একটি হোটেলে একজন ওড়িশি নর্তকী যৌন নির্যাতনের অভিযোগ করেছেন। রাজভবনে কর্মরতা একটি বাচ্চা মেয়ে, তার কন্যা সমা, সে নিজে একাধিকবার অভিযোগ করেছে। তো সেই রাজভবনে কোনো মহিলা প্রতিনিধি যেতে ভয় পেতেই পারেন, এটা স্বাভাবিক। আজকে এই যে টালবাহানা, এই যে আমি রাজ্যপাল একটা প্যারালাল প্রশাসন চালাবো, আপনি মানুষের ভোটে নির্বাচিত নন, আপনি উল্টে রাজ্যপাল বা রাষ্ট্রপতির কারোরই মানে সরকারি কাজে খবরদারি করবার এই যে আমরা যে সাদা হাতি পুষছি, কার্যত এই ঘটনাগুলোর প্রেক্ষিতে রাজ্যপাল পদের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠার কিন্তু নতুন করে সময় এসছে। একদমই। আর আমার এই দিকটা তো গেল, আমি আরো একটা যে দিক রয়েছে আমি আগেই জানালাম। তবে এবার কি গ্রেফতার হতে পারেন বিজেপি মন্ত্রী বিজয় শাহ? বিজয় শাহর ব্যাপার যেটা আমাদের, যিনি যিনি কুরেশি, তার বিরুদ্ধে তিনি অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন। একটা হিন্দু মুসলিম এই সব নিয়ে নানাবিধ একটা যে মন্তব্য, এবং তার বিরুদ্ধে একেবারে রেড়ে করে উঠেছে সর্বস্তরে। স্বাভাবিকভাবে এই প্রতিবাদ ওঠাটা তো স্বাভাবিকভাবেই ভীষণভাবেই বাঞ্ছনীয়, এবং মধ্যপ্রদেশ সরকার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিয়েছেন, এবং তিনি সঙ্গে সঙ্গেই আবার সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্টেও নাকচ হয়ে গেছে। তবে এবার কি গ্রেফতার হবেন? প্রথমত আপনার একটা তথ্যে সম্ভবত একটু হচ্ছে, আমি শুধরে দিই। মধ্যপ্রদেশ সরকার এফআইআর এর নির্দেশ দেয়নি, এইটা সুমোটো কগনিজেন্স নিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। মধ্যপ্রদেশ হাইকোর্টের ডাবল বেঞ্চের দুজন বিচারপতি, জাস্টিস অতুল শ্রীধরন এবং জাস্টিস অনুরাধা শুক্লা, তার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে বিএনএসএস এর 122 এবং 196 ধারায় সুমোটো কগনিজেন্স নিতে বলেছিলেন। এর বিরুদ্ধে উনি অ্যাপিল করেছিলেন দেশের সর্বোচ্চ ন্যায়ালয়, সেখানেও তার অ্যাপিল রিজেক্টেড হয়েছে। এবং মধ্যপ্রদেশ হাইকোর্ট অত্যন্তভাবে পুলিশকেও এফআইআর সাথে সাথে এফআইআর জারি করার জন্য নির্দেশ দিয়েছেন। কারণ বলছে যে সেখানে নাকি অপরাধের কোনো, যে এফআইআর এর কপি পুলিশ রেডি করেছে মধ্যপ্রদেশ পুলিশ, সেই এফআইআর এ কোনো অপরাধের কোনো চিহ্ন মাত্র নেই। এবার এইখানেই
আজকে এই মন্ত্রী কুঁয়ার বিজয় সাহু যে মন্তব্য করেছেন, দেখুন আমি আপনি সকলেই শুনেছি। আজকে একবার ভাবুন, মানে বিজেপি কতটা ঘৃণ্য রাজনীতি করে, এবং এরপরও বিজেপির কোনো নেতা মন্ত্রী প্রকাশ্যে তার নিন্দা করেননি এখনো পর্যন্ত। বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা কোনো মন্তব্য এখনো পর্যন্ত করেছেন বলে আমরা শুনিনি। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী কোনো মন্তব্য করেছেন বলে শুনিনি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি তো এমনিতেই কোনো মন্তব্য করেন না, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন না, সে ছেড়েই দিন ওনার কথা। বিজেপির কোনো বড় স্তরের নেতা এখনো পর্যন্ত এই নিয়ে একটি মন্তব্য করেননি। কিন্তু এই কুঁয়ার বিজয় সাহু কি বলেছে দেখা যাচ্ছে, একটি প্রকাশ্য সভায় বক্তৃতা দিচ্ছেন তিনি। বক্তৃতা দিতে গিয়ে তিনি অপারেশন সিন্দুর, মোদিজির সাফল্য, আমি জানি অপারেশন সিন্দুর ভারতীয় সেনা করেছে, ওটা বিজেপির সাফল্য কি করে হয় আমাদের জানা নেই। তো হয়তো বিজেপির সাফল্য হয়তো এইটাই যে ইন্দিরা গান্ধীর সময় যখন রিচার্ড নিক্সন আমেরিকার প্রেসিডেন্ট বলেছিল পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে, ইন্দিরা গান্ধী বলার হিম্মত রেখেছিলেন যে ভারত আমেরিকাকে তার বন্ধু মনে করে, তার বস নয়। আর এখন দেখলাম বিদেশ সচিব ঘোষণা করার আগে ডোনাল্ড ট্রাম্প বলে দেয় টুইট করে যে আমি বলেছি ভারত এবং পাকিস্তানকে সিজফায়ার ঘোষণা করতে। আর তারপরে মোদিজির মন কি বাতের আগে ডোনাল্ড ট্রাম্প আবার প্রেস কনফারেন্স করে বলে আমি বলে দিয়েছি হয় যুদ্ধ বন্ধ কর নইলে ব্যবসা বন্ধ করে দেবো। তো মানে প্রতিবারই দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর বলার আগেই, ঠিক তার আগেই তিনি টুইট করছেন, মানে ভারতের সুপার বস হয়ে গিয়েছে আমেরিকা। এটা একজন ভারতবাসী হিসেবে আমাদের কাছে নিন্দার এবং লজ্জার। আমরা চাই আমাদের দেশের প্রধানমন্ত্রী সত্যিকারের 56 ইঞ্চি হয়ে দাঁড়াক, কিন্তু সেখানে দাঁড়িয়েও আমাদের প্রশ্নটা অন্য। যখন সেনাবাহিনী এই লড়াইটা লড়ছে, সেনাবাহিনী কিন্তু হিন্দু মুসলমান থেকে সেনা বিভাজিত হয় না, ওটা বিজেপির পলিটিক্স হতে পারে। ভারতীয় সেনা, তারা ভারতবর্ষের 140 কোটি মানুষের গর্ব। তারা জানে পাকিস্তানের জঙ্গিদের কি করে মুখের মতো জবাব দিতে, এবং সেই জবাব ভারতীয় সেনা দিচ্ছে। বিজেপির ক্ষেত্রে আমি আরো একটা বিষয় মনে করিয়ে দিতে চাইবো দাদা, সেটা হচ্ছে যে ঝন্টু আলী শেখ, তার আমি আসছি, সেটাই আসছে, আমি শেষ করি একটুখানি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন ভারতীয় সেনা সাংবাদিক সম্মেলন করেছিল বিদেশ দপ্তরের পক্ষ থেকে, বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তার দুপাশে 2 বীরাঙ্গনা নারীকে বিদেশ মন্ত্রক রেখেছিলেন একটাই কারণে, বার্তা দিতে যে ভারতবর্ষ সকলের দেশ। ডান দিকে ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি, ধর্মে মুসলমান, বাদিকে ভূমিকা সিং, ধর্মে শিখ। অর্থাৎ বার্তাটা খুব পরিষ্কার। এবং এই সাংবাদিক সম্মেলনে কোথাও বলা হয়নি যে 25 জন বা 26 জন হিন্দু মারা গেছে, বলা হয়েছিল 26 জন মানুষ মারা গেছেন, একজন নেপালের নাগরিক, 25 জন ভারতবাসী। কারণ ওই 25 জনের মধ্যে সৈয়দ আদিল হোসেন শাহও ছিলেন, যিনি হিন্দু ট্যুরিস্টদের বাঁচানোর জন্য সন্ত্রাসবাদীর রাইফেল কেড়ে নিতে গিয়ে যাকে সন্ত্রাসবাদীদের টেররিস্টদের বুলেট যার বুক ঝাঁঝরা করে দিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে যখন ভারতীয় সেনা নিজের যোগ্যতায়, নিজের ক্যাপাসিটিতে চূড়ান্ত প্রত্যাঘাত করছে পাকিস্তানকে, যখন ভারতীয় সেনা প্রেস কনফারেন্স করাচ্ছে কর্নেল সোফিয়া কুরেশির মতো দেশের বীরাঙ্গনাদের দিয়ে, সেই সময়ে দাঁড়িয়ে এই কুৎসিততম নিকৃষ্ট মানসিকতার বিজেপির মন্ত্রী বিজয় কুমার সাহু তিনি প্রকাশ্য মঞ্চ থেকে বলছেন যে টেররিস্ট आए थे मोदी जी ने उसके समाज के बहन को भेज दिया। মানে ভেবে দেখুন, সোফিয়া কুরেশি হচ্ছে টেররিস্টদের সমাজের বোন। মানে সোফিয়া কুরেশি আমার আপনার বোন নয়, সোফিয়া কুরেশি ভারতবর্ষের বায়ুসেনার একজন গর্ব, ভারতবর্ষের গর্ব, ভারত মায়ের অন্যতম শ্রেষ্ঠ সন্তান সোফিয়া কুরেশি, যে দেশমাতৃকার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে, সে আমার আপনার বোন না, সে পাকিস্তানের টেররিস্টদের বোন। এই যে নিকৃষ্টতম এবং কুৎসিত মানসিকতা, দুটো মানসিকতা এখানে কাজ করে, একটা হচ্ছে নারী বিদ্বেষী মানসিকতা, আরেকটা হচ্ছে মুসলমান বিদ্বেষী মানসিকতা। এই কুৎসিত বারবারই আমরা শুনেছি বিজেপির নারী বিদ্বেষ। এবং আমি এবার আসছি আপনার পয়েন্টটা যেটা আপনি তুললেন। দেখুন কেন বলছি, যখন এয়ারপোর্টে বিতান অধিকারী, বিতানের বাড়ি অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে কয়েকটা গলি পরেই, বৈষ্ণবঘাট আমার বাড়ি, বিরোধী দলনেতা শুভেন্দু, আমি সেটাই বলছি, কি বলবো, সিন করতে দেখা গিয়েছিল, কিন্তু ঠিক আছে, বিতান আমাদের ঘরের ছেলে, এই রাজ্যের একজন ভূমিপুত্র। বিতানের মারা যাওয়া আমাদের সকলের কাছে কষ্টের, খারাপ। বিতানের মৃতদেহ যখন আসে, বিতানের স্ত্রীর সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে কথা বলেন। সেই সময় এয়ারপোর্টে বডি রিসিভ করতে, শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিমও, উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, উপস্থিত তৃণমূলের একাধিক নেতৃত্ব, আবার বিজেপির পক্ষ থেকেও লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পলরা উপস্থিত ছিলেন। সে ভেতরে কি নাটক হয়েছে আমি সেই প্রশ্নেও যাচ্ছি না। আমাদের রাজ্যের একজন যুবক মারা গেছেন জঙ্গিদের হাতে, তাকে মৃতদেহকে শেষ সম্মান জানাতে
তৃণমূল বিজেপি সবাই গেছে, ভালো কথা, অন্য দলও গিয়ে থাকতে পারে, তাতে কোনো অন্যায় নেই এবং সেটাই করা উচিত, ঠিক করেছেন তারা। ঠিক তার দুদিন পরে আমাদের এই বাংলারই একজন বীর সন্তান, এই যে বলে না বিজেপি ভারত মাতা কি জয়, ওই ভারত মায়ের আব্রু, ভারত মায়ের সীমান্ত রক্ষা করতে গিয়ে ওই টেরারিস্টদের বুলেটের সামনে ঝাঁঝরা হয়ে গেল নদিয়ার ঝন্টু আলী শেখ। ঝন্টু ধর্মে মুসলমান, ঝন্টুর মৃতদেহ যখন সেনাবাহিনীর জওয়ানরা কাঁধে করে নিয়ে আসছে, উপরে তেরঙ্গা পতাকা লাগানো ভারত মায়ের সম্মান রক্ষার্থে, না না শুভেন্দু অধিকারীরা জাননি, বিজেপি এবং এরকম একটা ভয়েসও আমরা ভয়েস ওভার সার্কুলেট হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওইখানকার নদিয়ার ওই মণ্ডলের সভাপতি বলেছে ও তো মুসলমান, ওর বাড়িতে গিয়ে কি হবে, কারণ মুসলমানরা নাকি ওদের ভোট দেয় না। এটা হচ্ছে ভোটের রাজনীতি, এটা হচ্ছে বিজেপির মাইন্ডসেট। এরা দেশের কথা ভাবে, এরা বলে গো হামারা মাতা হ্যায়। এই যে সুপ্রিম কোর্টে ঝাড় খাওয়ার পরে যখন ইলেকটোরাল বন্ডের তথ্য সামনে এলো, দেখা গেল বিফ এক্সপোর্টার কোম্পানি, মানে গরুকে কেটে যারা গরুর মাংস বিদেশে রপ্তানি করে, সেই কোম্পানির থেকেও ইলেকটোরাল বন্ডে কোটি কোটি টাকা চাঁদা নিয়েছে। তার নাম ভারতীয় জনতা পার্টি। গোরক্ষা বাহিনী তৈরি করবে, গরুর মাংস মুসলমান খায় বলে মুসলমানকে বাড়ি থেকে টেনে বের করে পিটিয়ে খুন করবে, পরে জানা যাবে মোহাম্মদ আকলাখের বাড়ির মাংসটা গরুর মাংস ছিল না। কিন্তু আবার বিজেপির নেতারাই সেই গো ট্রেড করবে। সঙ্গীত সোম বিজেপির প্রাক্তন বিধায়ক, সে হচ্ছে সবচেয়ে বড় বিফ এক্সপোর্টার কোম্পানির মালিকের মধ্যে একজন অন্যতম। বিজেপির নেতারা, বিজেপির এমএলএরা গরুর মাংস বাইরে দেশে বিক্রি করবে কেটে। গো হামারা মাতা হ্যায়, গোফুর উসকো খাতা হ্যায়, বিজেপি जो স্লোগান দেতা হ্যায় উসি কা এমএলএ গো মাংস বাহার মে এক্সপোর্ট করতা হ্যায়। গরুর মাংস এক্সপোর্ট করবে বিজেপির নেতারা, সেই গরুর মাংস এক্সপোর্টার কোম্পানি তাদের থেকে ইলেকটোরাল বন্ডে টাকা নেবে বিজেপি, আর বিজেপি করছে ভারতের গোমাতার রক্ষা। তাহলে বিজেপি কিরকম হিন্দুদের রক্ষা করছে বুঝে দেখুন। এটাই হচ্ছে সমস্যা। এই বিজেপি সামনে যেটা বলছে, আসলে পেছন থেকে ওদের অপারেশনটা একটাই, চান্দা দো ধান্দা লো আর জিসিবি তারা কুর্সি মেরাও। একদম দাদা, আমি এবারে আমার সেকেন্ড ফেজে যাব, তবে তার আগে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, এখনই ফিরছি। এই অনুষ্ঠানটি নিবেদন করলেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড, mydigitech.in, indiabricks.in, advodunia.com। স্বপ্নের কেরিয়ার করতে চান কিন্তু জানেন না কোথায় যাবেন, কোন কোর্সে অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন কোর্সের জন্য কোন প্রতিষ্ঠান নাম্বার 1, সব মুশকিল আসান এখানে। কোথায় কি কোর্স, হারির খবর দেব আমি সবার আগে আপনার জন্য। তাই কেরিয়ার নিয়ে আর চিন্তা নয়, আমার সঙ্গে দেখুন বৈঠক প্রতি রবিবার রাত 9টায়। ডিজিটাল অ্যারেস্ট, সাইবার ক্রাইম, সবের মাঝে রং বদলে যাচ্ছে আসল অপরাধেরই। আমি ভয় পাই না, জানাবো আইনের আসল মারপ্যাচ। আমার সাথে দেখুন হ্যান্ডসাম প্রতি শুক্রবার রাত 9টায়। কাজের চাপে আপনি নিজের যত্ন নিতে ভুলে যান? চিন্তা করবেন না, আমরা আসছি খুব সহজ কিছু হেলথ টিপস নিয়ে। সুস্থ থাকতে গেলে কি করবেন, কি করবেন না, কি খাবেন, কি খাবেন না, আমরা জানাবো আপনাকে সেই সব যা আপনি কখনোই জানতেন না। দেখুন সুস্থ থাকুন প্রতিদিন শুধুমাত্র স্কাই নিউজ বাংলায়। নীতি না দুর্নীতি, জনদরদি না জনবিরোধী, প্রতিশ্রুতির ফুলঝুরি না মিথ্যার ঝুড়ি, দেখুন কথার কুস্তি। ফিরলাম বিরতির পর। আমরা দুটো বিষয়ে আলোচনা অলরেডি করেছি। এখন আজ আমরা সারা দিন, অর্থাৎ মানে দুপুরের পর থেকে যেই খবরে ছিলাম তা হচ্ছে বিকাশ ভবনে ধুন্ধুমার, একেবারে বলা যায় তুলকালাম পরিস্থিতি চাকরিহারাদের। আমরা দেখালাম সারাদিন, আজকে আমরা দেখিয়েছি এই খবরই যে কিভাবে লোহার গেট ভেঙে চাকরিহারা শিক্ষকরা একেবারে বিকাশ ভবনের অন্দরে ঢুকে গেছে। তারপর পুলিশ আটকানোর চেষ্টা করলে পুলিশ এবং চাকরিহারা শিক্ষকদের মধ্যে তুমুল ধস্তাধস্তি, এবং এরই মধ্যে এসে পড়েন বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তার সঙ্গেও একটা বাদানুবাদ এবং তার অনুগামীদের সঙ্গে একটা হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয়।
তা নিয়েও চূড়ান্ত একটা অব্যবস্থা বা অভিযোগ সৃষ্টি হয়েছে। তো এই যে বিষয়টা, মানে এই যে চাকরিহারাদের মানে প্রায় দিনই বিকাশ ভবন অভিযান, হ্যাঁ, এবং আপনাদের সরকার রয়েছে রাজ্যে, তো এটাকে নিয়ে মানে কিভাবে দেখছেন? দেখুন, চাকরিহারা যে শিক্ষকরা, তাদের আবেগের সাথে আমরা সম্পূর্ণভাবে সহমত, যারা যোগ্য অবশ্যই। এবার এই চাকরি যাদের চলে গেলেন, কার্যত প্রায় একটা বড় সংখ্যক শিক্ষক প্রাথমিকভাবে যেটুকু সিবিআই রিপোর্ট জমা দিয়েছিল, সেই রিপোর্ট যদি আমরা সত্যি বলে ধরে নিই, প্রায় 20,000-এর কাছাকাছি শিক্ষক যারা যোগ্যতায় চাকরি পেয়েছে, যারা কোনো দুর্নীতি করেননি, যারা কেউ ওএমআর ট্যাম্পারিং করেননি, যারা কেউ উৎকোচ না দিয়ে চাকরি পেয়েছেন নিজের মেধায়, তাদের চাকরি কেন যাবে? প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস বলে যে প্রয়োজনে 99 জন অপরাধীও ছাড় পেতে পারে, কিন্তু একজন নিরপরাধও যেন সাজা না পায়। আর এখানে দেখা যাচ্ছে 25,753-র মধ্যে একজন ক্যান্সার আক্রান্ত সোমা দাস, তার চাকরিটা যদি বাদও থাকে তাহলেও 25,752। তার মধ্যে কম বেশি 6,000 যাদেরকে টেন্টেড বলেছে সুপ্রিম কোর্ট, বাকিরা তো আনটেন্টেড সুপ্রিম কোর্টের ভার্সন অনুযায়ী। তাহলে যারা অপরাধ করেনি তাদের কেন চাকরি প্রশ্নের মুখে পড়বে? প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন হয়েছে। এই জায়গায় চাকরিহারাদের ক্ষোভের সাথে যে কোনো স্বাভাবিক সুস্থ মানুষ সম্পূর্ণ সহমত হবেন। তাদের যন্ত্রণা আমরা প্রত্যেকে শরিক, কিন্তু আমার মনে হয় তাদের যে অভিযান বিক্ষোভ, সেই জায়গাটা সিলেকশনটায় ভুল হচ্ছে। কিন্তু আমরা তো বারবার দেখছি যে এর আগেও, মানে কিছুদিন আগেও বিকাশ ভবন অভিযান এবং সেখানে চেয়ারম্যানকে ঘেরাও করে রাখা, পরের দিন সকালবেলায় তিনি ছাড়া পেয়েছেন, এবং আজকেও পরিস্থিতি এখনো পর্যন্ত কিন্তু বিকাশ ভবন চত্বরে পুরো কার্যত ঘেরাও পরিস্থিতি রয়েছে। এবং তাদের দাবি যে তারা পরীক্ষা আর দেবে না, যেহেতু সুপ্রিম কোর্ট থেকে রায় এটাই দেওয়া রয়েছে যে মে মাস, এটা চলছে মে মাসের মধ্যে পরীক্ষার সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে। কিন্তু তাদের দাবি যে তাহলে পরীক্ষা দিলে নির্বাচিত সরকার, তাদের এমএলএ এমপি সকলকে পরীক্ষা দিতে হবে, এবং মুখ্যমন্ত্রীকে এখানে আসার জন্য দাবি জানাচ্ছেন তারা। না, আমি আবারও বলছি, দেখুন, এমএলএ এমপি বা নির্বাচিত সরকারকে পরীক্ষা দিতে হয়, ঠিক 2024-এ পরীক্ষা দিয়েছে তৃণমূল কংগ্রেস, আবার 2026-এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও পরীক্ষা দেবেন। রিইভ্যালুয়েশন কিন্তু জনপ্রতিনিধিদের করতে হয়। জনপ্রতিনিধিরা একবার জনপ্রতিনিধি হয়ে 30 বছর সার্ভিস দেন না, প্রতি 5 বছর অন্তর অন্তর তাদের রিইভ্যালুয়েশন অফ সেলফ নিজেদের হয়, প্লাস টিমের রিইভ্যালুয়েশন প্রতি 2 বছর অন্তর হয়। মানে সেটা লোকসভার নির্বাচন হতে পারে, বিধানসভা হতে পারে, পুরসভা বা পঞ্চায়েত হতে পারে। সুতরাং আপনি যদি 3টি ইলেকশনের ফেজ ধরেন, লোকাল বডিজ, লেজিসলেচার, অ্যাসেম্বলি আর পার্লামেন্ট, তাহলে মোটামুটি প্রতি 1 বছর অল্টারনেটে, মানে প্রতি 2 বছর একবার করে কিন্তু জনপ্রতিনিধিদের নিজের পরীক্ষা দিতেই হয়। সুতরাং এই দাবিটা সেক্ষেত্রে খাটে না যে তাদেরও পরীক্ষা দিতে হবে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার ভবানীপুরেই হয়তো পরীক্ষা দেবেন 2026-এর বিধানসভা নির্বাচনে, এবং পরীক্ষায় উত্তীর্ণ হন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের আশীর্বাদে হাজার হাজার লক্ষ লক্ষ ভোটে। সেটা নতুন কথা নয়। আমি শুধু ওনাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের যে বিক্ষোভের জায়গাটা, নিশ্চয়ই আপনাদের মনের ক্ষোভ সঙ্গত, ন্যায়সঙ্গত, কিন্তু আপনাদের ক্ষোভের আউটবার্স যে জায়গায় হচ্ছে বিকাশ ভবন, সেই জায়গাটা ভুল হচ্ছে। আপনাদের উচিত